আমি সোনারপুর থেকে আসছি। আমি হাউস ওয়াইফ। আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা একেবারেই ভালো নয়। তো আমি আপাতত 4 মাস হচ্ছে আমার মায়ের সাথে থাকি, বাবা মায়ের কাছে থাকি। এবং আমার একটা মেয়ে, ও এবার মাধ্যমিক দেবে। এবার সমস্যা হচ্ছে ওর বাবা স্কুলের চাকরি করে, মেয়ে ওর বাবার কাছেই থাকে। এবার আমি সুন্দরবন আমার বাপের বাড়ি, আমি বাবা মায়ের কাছে ওখানেই থাকি। এবার মাঝে মাঝে আসি, মেয়ের সাথে দেখা করে চলে যাই। এবার মেয়ে যেহেতু সারাদিন বাড়িতে একাই থাকে, তো আমি যে ও চলে গেছি ওকে ছেড়ে, বা বাড়িতে কেউ আর নেই, জাস্ট আমার 3 জনেরই পরিবার আমাদের। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ও সারাটা দিন একাই থাকে বাড়িতে। ওর বাবা স্কুলে বেরিয়ে যায়, সেই রাত 9টায় ঢুকবে, সকালে বেরিয়ে যায়। তো আমি ভাবছি আমার না থাকাটা কি আমার মেয়ের কোনো রকম অসুবিধা হতে পারে। আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, যেহেতু আমি কিছু করি না, সম্পূর্ণ আমার স্বামীর থেকে কোনো রকম সাহায্যও আমি নিই না, তো আমার নিজের খরচ চালানোর জন্য আমাকে একটা কাজও করতে হবে। তো কী ধরনের কাজ আমি করব, একটু এই সব ব্যাপার নিয়ে একটু আপনার সাথে আপনি আমাকে একটু পরামর্শ দিন। বিষয়টি খুব একটি গম্ভীর কিছু নয়। কেউ যদি খুব ছোট থাকে তখনও একটা ভাবনা চিন্তার জায়গা থেকে যায়, কিন্তু যখন 15-16 বছর কারোর বয়স হয়ে যায়, সে যথেষ্ট আজকালকার দিনে ম্যাচিউর হয়েছে, বুঝতে শিখেছে যে সে জীবনকে কীভাবে পরিচালনা করবে। এবং যতক্ষণ পর্যন্ত কারোর জীবনে সে না চাইছে, সেখানে অভাববোধ না জন্মাচ্ছে, ততক্ষণ পর্যন্ত হস্তক্ষেপ করা উচিত নয় এবং করা যায় না। আমরা বলছি বটে নিজের মেয়ে, নিজের ছেলে, এই কথাগুলো দেখুন, আমি তো বহুবার বলেছি, আমাদের বাবা মা হওয়ার মধ্যে তো যখন আমরা বাবা মা হতে যাই, তখন তো আমরাই এতটা ইম্যাচিওর থাকি মানসিকভাবে যে আমরা তো জানি না জীবন কি, কাকে নিয়ে আসছে, কী করছি, ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে একরকমভাবে বলা যেতে পারে যে যখন সন্তানের বাবা মা হই, তখন আমাদের ভিতরটা অভিভাবক হয়ই না, আমরা বাবা মা হয়ে যাই, ঠিক আছে। ফলে এবং এই বাবা মাই চলছে, তার মধ্যে একটা বাচ্চা 15 বছর বয়স হয়ে গেল আপনাদের সাথে বা অভিভাবকদের সাথে থাকতে থাকতে, এটা তো এই প্রমাণ করে না যে অভিভাবকরা ম্যাচিওর হচ্ছে, তার তো কোনো মাপদণ্ড নেই। ফলে একরকমভাবে বেশিরভাগ সন্তানরা অভিভাবকহীনভাবেই বড় হয়, এবং শুধু অভিভাবকহীনভাবে বড় হয় বললেও ভুল হবে, তারা খুব খুব নেতিবাচক এক পরিস্থিতির মধ্যে দিয়েই বড় হয়। কারণ আমি আগেও বলেছি, অভিভাবকরাই আরও বেশি সর্বনাশটা করে দেয়। সেই ক্ষেত্রে এইটা ভাবনা এইভাবে দেখার কোনো কারণ নেই যে সন্তান একা থাকছে বা কিছু, ওদের একাকিত্বই চাই, আমরা হস্তক্ষেপ করি, বেশি সর্বনাশটা করে দিই। এবং সেই ক্ষেত্রে যেহেতু সে নিজেই সিদ্ধান্ত নিয়ে আছে, নর্মালি পিতামাতার ক্ষেত্রে আমাদের সংবিধানও মা বাবা দুজনকে বলার সমান সুযোগ দেয় এবং সন্তানকেও সেই সুযোগ দেয়। আমি জানি না আপনাদের অফিসিয়াল বিবাহ বিচ্ছেদ হয়েছে কি হয়নি। তাহলে যখন কোনো একটি পক্ষ 10 বছর বা 15 বছর সন্তানকে ছেড়েই থেকেছে, তাহলে হঠাৎ করে এইটা তো আসার কারণই নয়। কারণ মেয়েটি বা ছেলেটি যেই হোক না কেন, সেই যখন 5 ছিল, 10 ছিল, তখন আরও বেশি ভাবনা চিন্তার জায়গা ছিল। তখন যখন ভাবনা চিন্তা হয়নি, তখন যখন আমরা একটা জায়গাতে থেকেছি, নিজের মতো করে থেকেছি, অথবা সন্তানও কোনো দাবি করেনি, সে তো তার স্বেচ্ছায় আছে, ফলে স্বেচ্ছায় যে জীবনটা কাটাচ্ছে তাতে হস্তক্ষেপ না করাই ভালো। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো। রিসেন্টলি ও একটা ঘটনা ঘটিয়েছে, ছোটোবেলায় যে বাবা মায়ের সাথে সন্তানের ছবি থাকে না, ওরকম একটা ছবি ছিল, ও বাবা মায়ের মুখটা পুরো কালি করে দিয়েছে। এতেও কোনো দুঃখের কারণ উচিত নয়। দেখুন, আপনাদের একটা ঘটনা ঘটেছে, আলাদা হয়ে গিয়েছেন আপনারা, তাই সেই ক্ষেত্রে দুঃখ পাচ্ছেন যে তারা বাবা মার মুখ কালি করে দিয়েছে। মোটামুটি যারা থাকে তাদেরও এটাই করাই উচিত। বাবা মাদের আমাদের যে অবস্থা, তাতে প্রত্যেকেরই, বেশিরভাগ সন্তানের ক্ষেত্রে কিন্তু এই ছবিটাকে কালি করে দেওয়া, এটা তো শুধু প্রকাশ করা, ছবিটা থাকেই কালো আমাদের।
কি ঠিক? আমার কি আবার ওর কাছে ফিরে আসাটা উচিত? না না, এই দুটো মানুষের জন্য জীবন ধ্বংস হয়ে গেছে। জীবন বুঝলোটা কি প্রথমত এক, আর দ্বিতীয় জিনিস হয়ে যাচ্ছে যে যেই বলুক না কেন আমার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, এটা খুব ভালো কথা, খুব দায়িত্বপূর্ণ কথা, খুব ম্যাচিওর কথা, কিন্তু প্রশ্নটা হয়ে যায় যে সিলেকশান তো আমরা নিজেই করছি না। হ্যাঁ, বাবার সাথে থাকা কার সিদ্ধান্ত ছিল, তাই না? তো আমি জানি না কি ঘটনা প্রবাহ হয়েছে, কিন্তু নিশ্চিত আপনিও সন্তানকে রাখতে চেয়েছিলেন, সাধারণত চেয়ে থাকে মানুষের। আসলে আমার তো আর্থিক অবস্থা খুবই খারাপ, নিজেরটা নিজেই জোগাড় করতে মানে সম্পূর্ণভাবে আমি পরনির্ভর। না, আপনি সন্তানকে জন্ম দিয়েছেন, আপনি কি চেয়েছিলেন যে সন্তান আমার কাছে থাক? না, আমি যে এই কারণেই চাইনি, যেহেতু ওকে তো আমি সেভাবে মানে পড়াশুনো বা ওর কোনো রকম খরচই আমি চালাতে পারবো না, সেই হিসাবে আমি ওর হ্যাঁ, বাবা তাহলে ঠিক আছে, খুব ভালো কথা। যদি আপনার এই আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকে যে আমি সন্তান জন্ম দিয়েছি, প্রথমত এটা সবথেকে বড় ভুল। আপনার নিজের ক্ষমতা নেই কথাটা বলাও খুব ভুল। যখন এই সন্তান যতক্ষণ না জন্মেছে ঠিক আছে, যখন জন্মে গিয়েছে তখন এটি একটি পরম দায়িত্বের বিষয় এসে যায় যে তাকে শুধুমাত্র খাইয়ে পরিয়ে নেয়, তাকে সেটা একটা প্রাণ না, তাকে সব রকমভাবে সাপোর্ট দিতে হবে। তখন এই কাপুরুষতা তো করাই চলে না, কি আপনার কি অন্য কারোর, যে আমার কাছে নেই, যার কাছে আর্থিক সব রকম সুবিধা আছে তার কাছেই থাকুক। অর্থ জীবন তো শুধু তৈরি করে না, কিন্তু আধ্যাত্মিকতা বা মন এগুলো তো অনেক দূরের কথা। আমরা খুব সত্যি কথা বলতে স্বার্থপর মানুষ, আমরা বুঝতেই চাই না প্রেম জিনিসটা কী। এটা তো আসা উচিত সাধারণত, যে দায়িত্ব তো নেব যেমনভাবেই হোক। তো এটা উচিত সকলের ক্ষেত্রেই ছিল। কিন্তু যাই হোক, প্রবাহ ঘটনার যাই হোক, তাহলে যদি সত্যিই আর্থিক সহায়তা আপনার কাছে না থেকে থাকে, তাহলে আজকে হঠাৎ করে কোত্থেকে চলে আসছে? আর এটাই বা কেন মনে হচ্ছে আপনার গিয়ে থাকা উচিত? আমি কিছুই জানি না আপনার সাথে আপনার হাজব্যান্ডের বা কী সমস্যা হয়েছে না হয়েছে, কিন্তু যদি ধরেই নিচ্ছি যে আত্মগরিমার জন্য আপনি চলে এসেছেন কোনো কারণে, তাহলে আবার কি করে সেই জিনিসটা চলে আসছে যে আমাকে গিয়ে আমার গিয়ে উচিত কি না উচিত? উচিত অনুচিত ধার্য হয়ে গেছে, আগে নির্ণয় করা হয়ে গিয়েছে। হার্ডলি প্রশ্ন আসতে পারে যে আমি আমার মেয়েকে কিভাবে সহায়তা করতে পারি, কিন্তু গিয়ে থাকা উচিত এই যে 15 বছর আগে নেওয়া নির্ণয় বা কিছু বছর আগে নেওয়া নির্ণয়টা হট করে ঘুরে যাচ্ছে কিভাবে? আমাদের মনকে নিজেকে পড়তে শিখতে হবে। না মহারাজ, আমি কখনোই আমার স্বামীর সাথে আর মানে দ্বিতীয়বার আর একসাথে থাকতে চাই না। থাকলে এই তিক্ততা ঝগড়াঝাটি, তো আমি কখনোই আর ফিরে আসতে চাই না। কিন্তু মেয়ে যখন এরকম করছে তখন ওকে আমি ওর কাছে মেয়ের সঙ্গ দরকার তো না, সন্তানের তার অভিভাবকের সঙ্গ দরকার। যদিও যেই বয়সের মেয়ের কথা বলছেন সেই বয়সের মেয়েরা বাবা আমার সঙ্গ থেকে এখন পালায়, এই বয়সে সঙ্গ চায় না। তবুও আমি ধরে নিচ্ছি সে যদি কোনোভাবে গাইডেন্স চায়, প্রথমে নিজেকে গাইডেন্স দেওয়ার যোগ্য হয়ে উঠতে হবে। আর দ্বিতীয় ব্যাপার, কাউকে আমি কী জন্য গিয়ে, আমি গিয়ে কী করবো? মেয়ের জীবনে গিয়ে আমি কী অভাব পূরণ করব? আপনি বা অভিভাবকরা কি জানে? খালি সবাই কথা বলে দেয় যে আমাকে ছেলেকে দেখতে হবে, মেয়েকে দেখতে হবে। কী দেখবে ভাই? তুমি কি জানো জীবন বিষয়ে যে তুমি দেখে দেবে? তাই না? আপনি বা কেউ তার সন্তানের জীবনে উচিত, তো বললাম উচিত বা অনুচিত প্রশ্নটা কার জন্য? কোনো এক ব্যক্তির জন্য হবে তো, যে উচিত কি উচিত না। আমি তো প্রশ্ন করব যে আপনি গিয়ে কী করবেন মেয়ের জীবনে? তার মাথায় হাত বুলিয়ে দেবেন? তাতে কখনো প্রগতি হয় না। তার মাঝে প্রত্যেকটা হস্টেলে থাকা ছেলেমেয়েরা ভালো মানুষ হয় না, কিন্তু খেলাতেও বা ছবিতে উল্টো দেখা যায়। আপনি গিয়ে কী করবেন তাকে? আর্থিকভাবে আপনি বলছেন তাকে বিশেষ সহায়তা আপনি দিতে পারবেন না, তাহলে কি দেবেন আপনি তার সামনে গিয়ে? তাকে খাইয়ে দেবেন, তার কাপড় কেচে দেবেন, তার বিছানা পরিষ্কার করে দেবেন? সেই সময় তো চলে গিয়েছে, এখন তো তার নিজেকে তৈরি করা উচিত। হার্ডলি আপনি কি দিতে পারেন তাকে? জীবনের বোধ দিতে পারেন। এই মুহূর্তে টিনেজার্স, তাদেরকে জীবনের শিক্ষা দিতে পারেন, জীবনে কীভাবে চলতে হয় সেই পথ দেখাতে পারেন। কিন্তু সেই জ্ঞান কি আপনার আছে বা কারোর আছে? দিতে পারবো? আমরা মনে করি যে ওই যে 5 বছরের বাচ্চা, তাকে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাদেরকেই ফিজিক্যাল ভৌতিক সাপোর্টগুলো দিয়ে যেতে হবে, এই করেই তো আমরা এক্সপ্লয়েট করে দিই। আগে জানতে তো হবে যে আমি সন্তানকে কি দেব, কি তার চাই, প্রত্যেকে জীবের কি চাই। এই যে অভিভাবক শূন্য জীবন, আমি জানি না সে কতখানি ম্যাচিওর, কিন্তু বেশিরভাগ এই জিনিসগুলি কীভাবে বলা হয় জানেন তো? সকলের বাবা মা আছে, সকলে চকলেট পাচ্ছে, সকলে জামা পাচ্ছে, সকলে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছে, হাতে মোবাইল আছে, সকলেরকে ছেড়ে আসার লোক আছে,
হ্যাঁ, আমার নেই। এটা এক ধরনের সোশিয়াল মানে কি বলবো, প্যাসিভ প্রেশার, আর কিছু নয়। কিন্তু যদি কথাটা এই উঠতো যে আমার কাছে পিতা মাতা ভাই বন্ধু কেউ নেই, বা যাদেরকে অভিভাবক দরকার তারা নেই, তো আমার আন্তরিক বিকাশ হচ্ছে না। এবং বাবা মাও হয়তো, বা মা হিসাবে আপনিও হয়তো চাইছেন যে মেয়েকে জীবনের পথকে দেখাবে, আমাকেই তো দেখাতে হবে, এবং তার জন্য তো আপনাকে জানতে হবে। আপনি তো আপনার মেয়ের কাছে গিয়ে আপনার মেয়েকে ধরুন বায়োলজি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এগুলো তো পড়াতে শুরু করবেন না। আপনি তো কিছু মানবিক গুণই তার মধ্যে দেবেন। তো দুতরফা মেয়ে বা সন্তান যে আছে, সে কি মানবিক গুণ কিছু চাইছে, সেই অভাব বোধ করছে, না সে সাপোর্ট খুঁজে বেড়াচ্ছে? বলার দরকার নেই। যখনই কেউ বলছে যে তোমরা জীবন নষ্ট করে দিলে, তার মানে তোমরা থাকলে আমার জীবন কোনোভাবে মানে ফুলে ফলে ভরে উঠতে পারতো। প্রশ্ন হলো, দেখুন আমি বলছি না যে একটি 15 বছরের বাচ্চার সব রকম ম্যাচুরিটি থাকবে, কিন্তু 15 বছর খুব একটা কম সময়ও নয়, খুব একটা একদম বাচ্চাও নয়। তো তাকেও বুঝতে হবে যে বাবা মা থাকলে আমার কী করতো, আমার হোম টাস্ক করে দিত, আমাকে রাস্তায় চলতে সহায়তা করতো। বাবা মা কী করতে পারে? একজন খেতে পড়তে দিতে পারে, এবং সে বাবার কাছেই থাকুক বা মায়ের কাছেই থাকুক, তার সেটা মিটে যাচ্ছে। আর দরকার কি? শিক্ষা। আমি কখনোই অস্বীকার করছি না যে পিতামাতার একটা ভূমিকা আছে, কিন্তু পিতামাতা ছাড়া যে হয় না, এই কথা একদম ভুল, একদম বাজে কথা হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ তো পিতামাতা ছাড়াই বড় হয়েছিলেন। বড় বড় ব্যক্তিত্বরা পিতামাতা ছাড়াই তাদের জীবনকে গঠন করে ফেলেছেন, তাই না? আপনি সন্ত জ্ঞানেশ্বরজির কথা যদি পড়তে যান, সেখানে দেখবেন সেই সাপোর্ট আর তিনি পাননি। তো এরকমভাবে তো প্রত্যেকে ব্যক্তিত্বই বলবে আমি জীবনে এইটা পাইনি, সেই জন্য আমার জীবন খারাপ হয়ে গিয়েছে, আমি জীবনে ওটা পাইনি, সেই জন্য জীবন খারাপ হয়ে গিয়েছে। এই কথার কোনো ভ্যালিডিটি নেই। তো এখন আপনার দিকে দেখতে হবে, আপনি নিজেকেই প্রশ্ন করুন না। প্রশ্ন এটা দেখুন, আপনি আমার কাছে জিজ্ঞাসা করতে এসেছেন আধ্যাত্মিকতা, এটা প্রশ্ন কিন্তু হয় না যে আমার কি করা উচিত ওখানে গিয়ে। প্রশ্ন আগে আমি কি বারবার বলি, প্রশ্ন করুন আমি কে, আমি কিভাবে সহায়তা করব। মা মানে কি? আমি তো মা, বা আমি বাবা, বা আমি বন্ধু। তো এগুলো কাকে বলে? মা কি করবে গিয়ে ওখানে, তাই না? ছোট বাচ্চা যখন খুব ছোট থাকে, তখন তার মায়ের প্রয়োজনীয়তা থাকে, কারণ সে খুব নরম হয়, সে এখন নিজেকে সামলাতে পারে না। মানুষের বাচ্চার একটু সময় লাগে একটু বড় হতে, নিজে চলতে ফিরতে। তো তখন যাকে মা বলা হয়, তার প্রয়োজনীয়তা খুব থাকে, যে তাকে স্নান খাওয়া, পায়খানা করানো, তার খেয়াল রাখা, সে পড়ে না যায় যাতে সেদিকে দেখা। এখানে আমি বুঝতে পারি। তখন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আমি 6 মাস হচ্ছে একটি সন্তানের জন্ম দিয়েছি, আমাকে তার পাশে থাকা উচিত, আমি বলবো হ্যাঁ অবশ্যই উচিত। কে থাকবে? বা তাকে আপনার সাথে রাখা উচিত, এটা আমি বুঝলাম। কিন্তু 16 বছরের সন্তানের আমি বুঝতে পারছি না যে তার আপনাকে ব্যাডলি কি প্রয়োজন, এবং আপনিও মনে করছেন যে আমার সন্তানকে সামনে গিয়ে থাকা উচিত কি না। আমি তো প্রশ্ন করছি যে আপনি নিজেকে দেখুন, আপনি সন্তানকে কি দিতে পারেন, এবং সন্তানের আসলে কি চাই, তার উপরে তো আপনার থাকা উচিত অনুচিত নির্ভর করছে। আপনি কি দিতে পারবেন তাকে গিয়ে। তো এই যে এটা একটা সামাজিক মূল্যবোধ, যে মেন্টাল সাপোর্ট বাবা মা দেয়, বা বাবা মা বরবাদ করে। আমার দেখা জীবনে তো বরবাদ বাবা মা করে। সে আমি নিজেদের ক্ষেত্রেই বলুন, অন্যের ক্ষেত্রেই বলুন, যদি কেউ থাকে, কারণ দেখুন একটা বাচ্চা, আপনার সন্তান বা অন্য সন্তান 15 বছর 16 বছর, তো 18 বছর 22 বছর তো বাড়িতেই তো থাকে। তাহলে সে যখন 20-22 বছরে গিয়ে নেশা করে বা অন্য কিছু করে, তার দায়িত্ব কার উপর বর্তায়? বাবা মারা তো খুব সুন্দর বলে, বন্ধু বান্ধব খারাপ বন্ধুর দিকে আঙুল তুলে দেবে আর বলবে যে আমরা তো খুব ভালো শিক্ষা দিয়েছিলাম, হ্যাঁ দৈবী শিক্ষা দিয়েছিলাম, আর ও খারাপ হয়েছে। তা হয় না, আমাদের অজ্ঞান অন্ধকারের ছোঁয়াই ওরা পায়, তাই না? তো একরকমভাবেও কেউ একা আছে, এটা তার পক্ষে ভালো যদি সে চলতে পারে। আপনি কি করতে পারেন? আপনি ওকে বা বাবা মা বা অন্য কেউ, সবথেকে বেস্ট জিনিস যেটা আপনি করতে পারেন, আপনি ওকে জীবন চলার শিক্ষা দিতে পারেন। হ্যাঁ, সেটা সবসময় ফিজিক্যালি সামনে থেকেই দিতেই হবে এমন কথা নয়, কিন্তু ব্যাপার হয়ে যায় আমরা মনে করি যে আমরা খুব কিছু না, আমরা থাকলে অনেক কিছু করতে পারতাম। আপনি দেখুন না, আপনার আশেপাশে যে মা বাবারা তার সাথে আছে, তাদের সন্তানকে দেখছেন নাকি যে খুব একটা উঁচু মানসিকতার তৈরি হয়ে যাচ্ছে? এটা তো ম্যান্ডেটারি জিনিস নয় না। ঠিক তেমনি আপনার ক্ষেত্রেও এই নিয়মটা, বা প্রত্যেকের ক্ষেত্রেই নিয়মটা লাগু হয়। ম্যান্ডেটারি নয় আমি সামনে থাকলে তাকে তুলে দেবো। যদি তুলেই দিতে পারতাম, তাহলে আমারই অবস্থা কেন হতো যে একটি ভুল সিদ্ধান্ত নিয়ে পিছিয়ে আসতে হতো। আমি এখন অত ম্যাচিওর হইনি।
নিজের মনকে পরীক্ষা করে দেখলে আপনি হয়তো দেখবেন এখনও পর্যন্ত সেই দুঃখ আপনি ভুলতে পারেননি। ঠিক আছে, যদি সত্যি আপনি এগিয়ে যেতেন, ম্যাচিওর হয়ে যেতেন এই 15 বছরের পরেও, তাহলে আপনার মন থেকে দুঃখ চলে গিয়ে আপনি অন্য কিছুর মধ্যে নিজেকে তুলিয়ে উঠে যেতেন। কিন্তু সেটি আপনি এখনও নিজেই রিকভার করতে পারেননি। এই অবস্থাতে যদি আপনি থাকতেনও ওর সামনে, তাহলে কী ঘটতো? এই যেটা বলছেন ঝগড়াঝাটি, অশান্তি, আপনি আপনার মনের দুঃখ গিয়ে মেয়েকে বলতেন, মেয়ে আপনার দুঃখ এসে তাকে বলতো, সেই এক বিকৃত মস্তিষ্কই তৈরি হতো, কোনো উঁচু জীবন তৈরি হতো না। ঠিক আছে, এখনও যদি আপনি যান, কী বলবেন? ঘুরে ফিরে 2 দিন 4 দিন 5 দিন 10 দিনের পরে কী বলবেন? তোর বাবা কী করেছে আমার সাথে, আসবেই কথা। তাহলে আপনি কি মনে করছেন যে এই জিনিসটা খুব একটা উঁচু জিনিস হবে ওর কাছে? এবার আপনি যদি সেই আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত হতে পারতেন, মন পড়তে পারতেন, প্রথমে নিজের না পড়লে অন্যের পড়া যায় না, তাহলে আপনি ওর সহায়তা করতে পারতেন, বা এখনও পারেন। যে হ্যাঁ, আমি মন কি জানি, একটা শিশু মন কি চায়, প্রত্যেকটা মন কি চায় জানি, এই বয়সে কাম ক্রোধ লোভ বৃত্তিগুলি কীভাবে উঠে আসে আমি জানি, এবং যেহেতু আমি নিজে লড়েছি এইগুলির সাথে, আমি তোমাকে গাইড করতে পারবো। ওটা একটা অন্য স্তরের কথা হতো, ওটা মা সন্তান নয় গুরু শিষ্যের সম্পর্ক হয়ে যেত। এরম সম্পর্ক যদি আপনি বলেন যে আপনার মধ্যে সেই যোগ্যতা আছে, তাহলে অবশ্যই আপনার সহায়তা করা উচিত, এবং সেই ক্ষেত্রে ফিজিক্যালি থাকতেই হবে, কোনো কথা নেই। বাকি আমরা যেই ফিজিক্যালি থাকার ব্যাপারটা, এটা একটা সোশ্যাল সামাজিক মূল্য, এর কোনো বিশেষ ভ্যালিউ নেই। কারণ দেখুন না, সবাই তো বললাম তো, সবাই তো থাকছে একসাথে, পিতামাতা না, 99% সন্তান তো বাড়িতে থেকেই নষ্ট হয়। কটা সন্তান আছে দেখেছেন যে হোস্টেলে থেকেছে বলে নষ্ট হয়ে গিয়েছে? কজন আর হোস্টেলে থাকে? বরং দেখা যায় প্রতিযোগিতাতে, লেখাপড়াতে যারা হোস্টেলে থেকেছে তারা এগিয়ে গিয়েছে অনেক। হ্যাঁ, কারণ তারা সেরকম পরিবেশ পেয়েছে, যেগুলো আশ্রম হোস্টেলে থাকা হয় বা অন্য জায়গায় থাকা হয়। আমি ব্যতিক্রমও আছে, আমি বলছি না যে সবাই ভালো হয়ে গিয়েছে। তো যদি পারেন ফিজিক্যাল হস্তক্ষেপ না করে, যদি সে চায় এবং আপনার সেই পরিবেশ পরিস্থিতি থাকে, ওকে আন্তরিক গাইডেন্স দিন, এই সব কথার থেকে দূরে রেখে যে বাবা কী করেছিল, আমি কী করেছিলাম, এগুলো এসে যাবে। ফোন ধরলেই হয়তো এসে যায়ও, এটাই স্বাভাবিক। তো এইগুলি ক্ষতিকর এলিমেন্ট, ওদের আগে থেকেই মস্তিষ্ককে বিকৃত করা হচ্ছে। কারণ আপনি বা কেউ তো স্বীকার করে নেবেন না যে কার কী ভুল ছিল। আপনি বলবেন ওনার ভুল ছিল, উনি বলবে আপনার ভুল ছিল। তখন ওর শিশু মন এমনিতেই আরও বিকৃত হয়ে যায়, যে তার মানে বিবাহ মানে এই জিনিস, সম্পর্ক মানে এই জিনিস। এরকম পরিবেশ নিয়ে প্রত্যেকটা ঘর ভরে আছে, যারা আছে সন্তানের কাছে তাদেরও, আর যারা নেই তাদেরও। মন তো সেই একই, তো ওটা আপনার ভাবা উচিত। আর যদি কাজের কথা বলেন, দেখুন মানুষের তো আমি বারবার বলেছি, ঘুরে ফিরে একটি কাজ না, তাকে বাইরে থেকে স্বাধীন হতে হবে আর ভিতর থেকে মুক্ত হতে হবে। আপনি বাইরে থেকে হয়তো টাকা আর্ন করবেন কোনো একটা মাধ্যমে, টাকাটা এমনভাবে আর্ন করুন, স্বাধীনতার জন্য টাকা দরকার, নাহলে আপনাকে বাসে উঠতে দেওয়া হবে না, ট্রেনে উঠতে দেওয়া হবে না। আপনার এখান থেকে যদি ব্যাঙ্গালোর যেতে হয়, আপনাকে টিকিট কাটতে হবে, তার জন্য টাকা চাই। হ্যাঁ, তো সমাজ আপনাকে স্বাধীনতা দেবে না বিনা টিকিটে যাওয়ার। তো বাইরে চলতে গেলে আমার টাকা চাই, একে বলে স্বাধীনতা, ন্যূনতম স্বাধীনতা। তো আমাকে কিছু আর্ন করতে হবে, কিন্তু এমনভাবে তো আর্ন করলে চলবেই না যে এখান থেকে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য আমার কাছে সময়ই না বাঁচে। এমনই টাকা আর্ন করছি যা বাইরের স্বাধীনতা তো কিনেছি, আমার কাছে হয়তো 30,000 টাকা মাসে আসে, কিন্তু এমন কর্ম করছি যাতে আমি এতটাই দুঃখী থাকি, এতটাই ডিপ্রেস থাকি, এতটা প্রেশারে থাকি, ভিতর থেকে এতটাই মনমরা হয়ে থাকি যে আর কোথাও যাওয়ার ইচ্ছাই হয় না। যেটা অ্যাভারেজ ঘরে হয়, রোজগার করে সে যখন, এই যে আপনি বলছেন যে 9টার সময় ফেরে, এই ব্যক্তিকে কোনো সৃজনশীল কাজে আপনি আর পাবেন না, এর তো সব এনার্জি চলে গিয়েছে। সেই কাজ যদি খুব সুন্দর হয়, যে ভিতর থেকেও আপনাকে সুন্দর রাখছে, তার সাথে বাইরেও আপনাকে স্বাধীনতা, আর্থিক সচ্ছলতা দিচ্ছে, বা সব রকমভাবে আপনি এগাচ্ছেন, উঠছেন, জীবন নষ্ট হচ্ছে না, তার প্রমাণ ভিতর থেকে ডিপ্রেশন নেই, ভিতর থেকে ভয় নেই, ভিতরে কিছু সবসময় মরে থাকে না, দূর ভালো লাগছে না, বারবার উঠছে না। হ্যাঁ, এই ধরনের কাজ করা উচিত। সেই ক্ষেত্রে সহায়তা হয়ে যায় আপনার মধ্যে যদি স্কিল থাকে, সেই স্কিলের দিকে যাওয়া কিছুটা। আমি আধ্যাত্মিক কথা বলছি না, আমি নর্মাল কথা বলছি। নাহলে টাকার জন্য যে কোনো কাজ করে নেওয়া এবং তার পিছনে যত ইচ্ছা সময় দিয়ে দেওয়াটা খুব বেকার জিনিস হবে। আমি যখন বলছি 12 ঘন্টা কাজ, মাথায় রাখুন, এখানে আমরা যারা এখানে আছি, আমরা 24 ঘন্টায় কাজ করি, মাঝখানে খেয়ে ঘুমিয়ে নিই। আমরা যে কাজটা করছি, কাজ যদি এমন উঁচু কাজ হয়
যেই কাজটাই আপনার জীবন গঠন করে দেবে, আর কিছু প্রয়োজনই পড়ে না। আমি এক্ষুনি দুটো জিনিস বললাম, এখন আমাদের দেহ একটা মন, দেহের স্বাধীনতা চাই আর মনের মুক্তি চাই, ঠিক আছে? যদি আপনি কোনো কাজ করেন যাতে এই দুটো কাজই সিদ্ধ হচ্ছে, মনও উঠছে আর দেহের প্রয়োজনও মিটছে, ঠিক আছে, তাহলে এই কাজকে পুরো জীবন দিয়ে দিন, এর থেকে ভালো কাজ হতে পারে না। কিন্তু যখন এমন কাজ আপনি করছেন যেই কাজ শুধুমাত্র দেহেরই শুধু কিছু প্রয়োজন মেটায়, মন দেহের থেকে উঁচু, দুঃখী তো মন হয় না, আপনি দুঃখী মন থেকে হয়ে আছেন। আপনার মেডিকেল চেক আপ করালে আপনি কোনো রকম কিছু পাওয়া যাবে না শরীরে, কিন্তু মনে অনেক কিছু পাওয়া যাবে, তাই না? তো মন সূক্ষ্ম জিনিস, শরীর সুস্থ থাকলেও মন সুস্থ হয়। যদি আপনার কাজ এমন হয় যে তাতে মনের কোনো খোরাক নেই, মনকে সে সুস্থতা দেয় না, সৌন্দর্য দেয় না, তখন সেই ক্ষেত্রে আমি বলেছি বা বলে থাকি যে আপনি কাজ এমন করুন যে কাজ কম থেকে কম সময় খায়, এবং সেই কাজে আমি স্কিল কেন বললাম, এফিশিয়েন্ট হবেন। যে স্কিল হয়, যার কোনো একটা গুণ আছে, সে 5 ঘন্টার কাজ 2 ঘন্টা 3 ঘন্টা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবে, ফলে তার সময় বাঁচবে। বোঝা গেল? যদি কাজ এমন হয় যাতে চেতনা উন্নত না হয়, তাহলে সেই কাজে কম থেকে কম সময় দিতে হবে। কম থেকে কম সময় কী করে দেবো যদি কাজটা আমি ভালো করে না জানি, তাই না? তখন আমি বলি এফিসিয়েন্সির কথা, যে এমন কাজ করুন যেই কাজটা আপনি জানেন, যে কাজটা আপনি বোঝেন, যাতে আপনি একটু কমফর্টেবল, তাতে কী হবে, আপনি তাড়াতাড়ি কাজটা অন্তত মিটিয়ে চলে আসতে পারবেন। আর তার থেকেও উঁচু কী কাজ, যেই কাজে পুরো জীবন দিয়ে দেওয়া যায়, যেই কাজটি সব থেকে সুন্দর। এক কথা আমি যাকে বলি কৃষ্ণের কাজ। যদি কেউ কৃষ্ণের কাজ করে তাকে পুরো পুরো জীবন দিন ক্ষয়ে যাক। তো এটা আপনাকে দেখতে হবে যে আপনি কোন কাজের জন্য প্রস্তুত। কৃষ্ণের কাজ খুব কারেজ দাবি করে, খুব রিস্ক নেওয়া দাবি করে, খুব আহুতি দাবি করে। তো বেশিরভাগ লোকই সেটার দিকে নিজেকে তৈরি করে উঠতে সহজেই পারে না। তখন আমি বলি ঠিক আছে, কৃষ্ণের জন্য সময় বের করো, মানে নিজের আন্তরিক উৎকর্ষতার জন্য সময় বের করো। বুঝুন ভালো করে, আমি বললাম ও যেমনই আছে, অবশ্যই এটা তথ্য একটা না, ফ্যাক্ট। কিন্তু প্রশ্ন তো এটাও না আমি কি করতে পারবো। আমি ওখানে একটা গাছ পুঁততে হবে, হ্যাঁ, আমি গাছটা পুঁততে পারবো, ঠিক আছে, তাহলে আপনি যান মাটি খুঁড়ুন, গাছ পুঁতুন। কিন্তু আপনার যদি কোনো জ্ঞানই না থাকে যে একটি গাছ পুঁততে গেলে কী করতে হয়, তারপরে সেখানে তাকে তুলে এনে আরেক জায়গায় রাখতে গেলে কীরকম কন্ডিশন নিতে হয়, তার শিকড়ে যাতে চোট না লাগে, এগুলো যদি আপনি না জানেন, আপনি গাছটাকে মেরেই ফেলবেন না উল্টে, ঠিক আছে? তো আগে দেখুন যে সত্যি সত্যি লোকের চোখে দেখবেন না, আগে নিজের থেকে ভিতর থেকে দেখুন পরিষ্কার করে আমি কি করতে পারি, ওর আমি কীভাবে সহায়তা করতে পারি। সহায়তা করায় সমস্যা নেই, কিন্তু সহায়তার নামেই তো আমরা বরবাদ করে দিই। আপনি কী সহায়তা করতে পারেন? কিছুই না, ও আর কাজগুলি নিজে না, মা সামনে মূর্তিমান হয়ে থাকেন বলেই আর সন্তানরা নিজের কাজটা করে না, এবার কাপড়টা হাতে দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে আপনি ক্ষতি করবেন না উপকার করবেন তাতে? আমি তো বলছি একটা সময় অবধি, একটা বয়স অবধি এটি করলে আপনি ঠিকই করতেন, ঠিক আছে? বা আমি তো আরও এগিয়ে গিয়ে বললাম না, আপনার তো উচিতই ছিল প্রেমের দাবি এই যে আমি যদি অর্ধেক রুটি খাই তুইও খাবি। হ্যাঁ, এই মূল্যবোধটা আমাদের কাছে যদি থাকে তাহলে ভালো কথা। এবং আমি ওই কথা বলছিলাম, যারা এটা করে সবার কাছে এই বুদ্ধিটা আছে, সবাই অহংকারে নিয়ে আসে, আমি তোকে জন্ম দিচ্ছি, তুই আমার কাছে থাকবি, আমি তোর বাবাকে দেখিয়ে দেবো, আমি বাবা বলছে আমি তোর মাকে দেখিয়ে দেবো, থাকতে দেবো না। বাচ্চা এখানে ভিকটিম, বাচ্চা এখানে একটা এই মোবাইলের মতো, কে নেবে একে, এর সৌন্দর্য কেউ দেখা হয় না। কিন্তু যদি এরকম হয় যে আমি যখন তোকে জীবনে নিয়ে এসেছি, তাহলে তোকে সব রকমভাবে ওঠানোর দায়িত্ব আমার, এই দায়িত্ব নেওয়াকে প্রেম বলে, ঠিক আছে? সব রকমভাবে, শুধু খাওয়ানো নয়, ভিতর থেকে তৈরি করার দায়িত্ব আমার। আমি বুঝতে পেরেছি সামনে যা পরিস্থিতি তাতে হয়তো তুই ঠিক থাকতে পারবি না, তো আমি আমার সব চেষ্টা করবো কাছে রাখার, এটা প্রেম। কিন্তু যদি তা না হয়ে থাকে তো আপনাকে বুঝতে হবে এখন আমার কত বছরের বাচ্চা, 15 বছর কি 16 বছরের বাচ্চা। 16 বছরের আপনার বাচ্চা বললে হবে না, একজন ইন্ডিভিজুয়াল না, 16 বছরের রামশ্যাম যদু মধু যে কেউ, তার কি চাই আপনি কি জানেন? আমরা কি জানি তার কি চাই? প্রত্যেকের দুটো জিনিসই চাই, এক্ষুনি আপনাকে যেটা বললাম, স্বাধীনতা আর মুক্তি। আমি কি পারবো? আমার কি সেই অবস্থা আছে আমি গাইডেন্স তাকে দিতে পারবো? যদি তবুও প্রেম থাকে যে আমি জানি না যে গাইডেন্স কীভাবে দিতে হবে, অথচ আমার ইচ্ছা যে তাকে এগাবো, তখন সবার আগে খুব দ্রুত আপনার উচিত বা কারোর উচিত নিজেকে তৈরি করা। যত তাড়াতাড়ি আপনি নিজে তৈরি হবেন, আপনি অটোমেটিক্যালি দেখবেন আপনার
আন্তরিক ম্যানিফেস্টেশনের জায়গা তৈরি হচ্ছে। এখন আপনি বললেও আপনার সন্তান আপনাকে শুনতে চাইবে না। আপনার ব্যক্তিত্বে, আপনার চরিত্রে সেটা থাকতে তো হবে, যেটাকে দেখে আপনাকে মানা বা ফলো আপ করার প্রয়োজনীয়তা ও মনে করবে। ও তো বড় হয়ে গিয়েছে, তো ছোটো নয় যে তুমি এই বসে পড়ো বললেও বসে পড়বে। ও প্রশ্ন করবে আপনাকে এরপরে যে তুমি যেটা বলছো তুমি কি করেছিলে। আপনার ব্যক্তিত্বেই জায়গা থাকতে হবে। দেখা যাবে যে আপনি ওকে হেল্প করতে গিয়ে আরও দুঃখী হয়ে নিজে পড়লেন, উল্টে ওরা আরও ঝামেলা বেড়ে গেল। হয়তো আপনাকে গিয়ে শুনতে হলো যে তুমি না এসছিলে ভালো ছিলে, তখন আবার স্ত্রী সুলভ ফুপিয়ে ফুপিয়ে কাটবে, তোর বাবাও আমাকে এমন করলো, তুই আমাকে এমন করলি। ব্যাপারটা আমাদের অজ্ঞানতা। তো এইরকম করে দেওয়া উচিত নয় অহংকারে, যে আরেকজনকে সহায়তার নামে তাকেই শেষ করে দেওয়া হবে। দুটো তো জিনিস ঘটবে দেখুন, এক, আপনি ওকে তুলে দিতে পারেন, আর দ্বিতীয়, আপনি ওকে ডুবিয়ে দিতে পারেন, তাই তো না? তো জ্ঞান থাকলে তুলে দেবেন, ঠিক আছে? সেই জন্য যদি যেতে পারেন খুব ভালো। কিন্তু ওই পাশে মেয়ে যেহেতু বলেছে কি, এই যে বললেন না মুখে কালি লাগিয়ে দিয়েছে, এটা কে বললো? এটা দায়িত্ববোধ বললো না, এটা প্রেম বললো, এটা অহংকার বললো। যে দেখে আমার মুখে চুন লাগিয়ে দিচ্ছে, সেই জন্য আমাকে যেতে হবে। আপনি এই যে মোবাইল ফোনটা আপনার সাথে ফোনে যোগাযোগ করে দিতে পারে, ঠিক আছে? এটা তো আপনি যদি এখানে ফোন করেন আপনার সাথে যোগাযোগ করে দিতে পারে, এতখানি ক্যাপাসিটি, ঠিক আছে? এবার ফোনের মাধ্যমে তো আপনি এখানে ফোনের মাঝখান থেকে এসে টপকে পড়তে পারবেন না, এই তো ক্যাপাসিটি এখানে নেই। যেটা তো কোনো রকমের এরোপ্লেন নয় যে আপনাকে উঠিয়ে নিয়ে চলে আসবে। তো এর যা ক্ষমতা তাই তো দিতে পারবে। তো মায়ের যদি ক্ষমতা, বা বাবা যে কেউ, তার যদি ক্ষমতা থাকে যে সে খুশি করতে পারে, সব থেকে আগে কি সে নিজে খুশি থাকতো না? সে কি নিজে শান্ত থাকতো না? আপনার কাছে যা আছে আপনি তো তাই দিতে পারবেন। আপনি আমার কাছে কেন এসেছেন? আপনি মনে করেছেন যে এই ব্যক্তির কাছে সলিউশন আছে। আপনার মেয়ে যদি মনে করে আপনার কাছে সলিউশন আছে, ও এমনিই আসবে। আমি বলছি তো ওটাই আপনি করুন। আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে সোনারপুর থেকে মেয়ে চলে আসতে পারে এত দূরে, এতটা সময় নিয়েও। কারণ আপনি কোথাও না কোথাও বুঝেছেন যে এই ব্যক্তির কাছে গেলে আমি কিছু হলে সহায়তা পেতে পারি। আমি বলছি আপনি নিজেকে তেমন বানান, দেখুন একটি মেয়ে নয়, 1000টি মেয়ে আপনার কাছে চলে আসবে। যে এই ব্যক্তি, আপনি তেমন হয়ে যান যে সহায়তা করতে পারে, এইবারই দেখবেন। কিন্তু আমাদের কি থাকে, আমরা শুধু মনে করি কিছু যোগ্যতা অর্জন না করি আমি সহায়তা করব। সহায়তা যোগ্য হতে হবে তো নিজেকে, তাই না? তখন একজন কেন, সবাইকে আপনি গাইড করতে পারবেন। এর আমি যদি আপনার ঘরে গিয়ে বলতাম আমি আপনাকে সহায়তা করতে চাই, আপনি বলতেন যান বাবা, সাধু বাবা, পরে কথা হবে। আপনাকে ভিতর থেকে কনভিন্সড হতে হবে যে এনার দ্বারা আমার কিছু হতে পারে, নাহলে আমি আপনাকে গ্রহণ করব না, বা আপনি আমায় গ্রহণ করবেন না। আপনার মেয়ের ক্ষেত্রেও তাই, সবার ক্ষেত্রে তাই। তো ওটা অর্জন করুন। শুধু সামনে গিয়ে বসে পড়লেই সহায়তা করতে পারবেন না। ফিজিক্যালি বসা যথেষ্ট না, আপনি যার তার সামনে তো বসে পড়তে পারবেন। আপনি একজন আপনার পরিচিতর সাথেও এসেছেন, তো সেই পরিচিতের সামনে বসে পড়লেই কেউ সমাধান করতে পারবে? তো আমি চাইছি যে হ্যাঁ আপনি সমাধান করুন, কিন্তু তার আগে নিজেকে তৈরি তো করুন। আমি তো বললামই যে আমরা তৈরি হই না। পিতামাতা হতে কোনো যোগ্যতা লাগে না, সন্তান জন্ম দিতে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু তাকে তার অভিভাবক হতে অনেক 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 যোগ্যতা লাগে। দুটো জিনিসই আমি আপনাকে বলেছি। প্রথম কাজ তো আপনি বুঝুন যে আপনার সাথে কী ঘটলো এবং সেটার থেকে আপনি কী করে বেরিয়ে এসে এগাচ্ছেন, এটা সবার আগে। যেটা আপনি বললেন কাজ, যেটা হয়তো আপনি আমাকে শুনেছেন কিছু সময়, শোনার পরে আপনার মনে হয়েছে যে না আমি একাও চলতে পারি। তো এই জায়গাতে আপনি আগে স্থিতিত হন, আপনার মধ্যে যে কনফিডেন্স তো আসুক, ঠিক আছে? তার সাথে সাথে এবারে আপনি বলবেন ইমিডিয়েট আমি কী করতে পারি। ইমিডিয়েট আপনি কিচ্ছু করতে পারবেন না, হাত দিলেই গোলমাল হবে। কাঁচা দেওয়াল হয়েছে, ইমিডিয়েট তাতে পেরেক ঠুকলে সিমেন্ট খসে পড়ে যাবে। ইমিডিয়েট আমরা কিচ্ছু করতে পারবো না। প্রত্যেকটি ইউনিট নিজের মতো করে জন্মেছে এবং সেই সময় পেরিয়ে গিয়েছে। আপনি কি করতে পারতেন ফিজিক্যালি? আমি তো বললাম না। আপনি ফিজিক্যালি এখনও কি করতে পারেন? খাওয়াতে পারেন মেয়েকে, ঘুম পাড়াতে পারেন, এগুলো পারেন, কিন্তু এগুলো তো প্রয়োজন নেই এখন আর, তাই না? এখন কি প্রয়োজন? এখন জ্ঞান প্রয়োজন, এখন গাইডেন্স প্রয়োজন। বন্ধুর মতো কেউ পাশে থেকে, শুধু বন্ধুর মতো হলে হবে না, কৃষ্ণের মতো বন্ধু হতে হবে, যে বন্ধু তো বটে কিন্তু বোঝে জীবনকে। আপনি হাড্ডি গিয়ে বন্ধুর মতো হয়ে যেতে পারেন, কিন্তু আপনি তো নিজেই জীবনকে বোঝেন না। আপনার হাজারটা দুঃখ আছে, ব্যথা আছে, হ্যাঁ, ভিতরে ফাঁকা ভাব আছে, আক্রোশ আছে। আপনি এইটা নিয়ে যদি ওর কাছে যান তাহলে ও আপনার থেকে এগুলোই পেয়ে যাবে। আপনি যেমন সেই সবাই তো পাবে। মোবাইল যা করতে পারে সেই জিনিসটাই তো আমি পেতে পারি। তো সেই জায়গা থেকে আগে আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে। হ্যাঁ,
আপনাকে জীবন বুঝতে হবে। আমি জ্ঞান বলতে বলছি না যে আপনি 10-15টা মন্ত্র স্তোত্র শিখে নিন তাহলে আপনি জ্ঞানী হয়ে যাবেন। সব রকম জ্ঞান, জগতের জ্ঞানও দরকার এবং যে আধ্যাত্মিক জ্ঞান মানে কী জ্ঞান? মনকে পড়া, মন কী চায়, ঠিক আছে, কেন দুঃখ হয়, হ্যাঁ, আমাদের ভিতরে কি খামতি আছে যেই জন্য আমাদের সমস্যা হয়। আপনি নিজের জীবনে দেখলে আপনি বুঝতে পারবেন কেন এরকম হলো। আমার কে আমার সাথে বিবাহ করেছে, কী হয়েছে পরের কথা, আমার মনটা কেমন মন ছিল যে গিয়ে এরম দুঃখ পেলো, সাফার পেলো। আমি তো বিয়ের পিঁড়িতে বসেছিলাম, তো ওই সময় মনের হাল কী ছিল, এইগুলোর মধ্যে দিয়ে যখন যাবেন এবং বারবার যেমন বলে থাকি শাস্ত্রের মধ্যে দিয়ে যখন যান, সৎসঙ্গের মধ্যে দিয়ে যখন যান, আপনি মন বিষয়ে ধারণা পেতে শুরু করেন। আচ্ছা, এই ঘটনা ছিল মনের, এই জন্য আমি দুঃখ পেয়েছি, আমাকে এটা ওভারকাম করতে হবে। এইবারে আপনি যদি আপনার সন্তানের কাছে যান, ওকে গাইড করতে পারবেন, দেখো মা, আমার এই জিনিস, মন এরকম জিনিস, মন কিন্তু এরকম বলবে, আমার মনও বলেছিল, দেখ তখন কিন্তু এই করতে হবে। এটা বলার জন্য তো নিজের একটা জোগাড় চাই না, থিসিস চাই। নাহলে তখন বলবেন আর কি মা, জীবনটাই দুঃখের, দেখ একে, দেখ ওকে, আপনি আরও ডিপ্রেস করে দেবেন, হতাশ করে দেবেন, তাই না? দুটো মহিলা যদি দুঃখী মহিলা বসে তাহলে দুঃখেরই কাহিনী চলে, কখনো শুনবেন না দিদিগো আমার কি হলো, মাসিগো আমার কি হলো, একে অপরের দুঃখ দেখাতে থাকে। যে কারণ প্রকৃতিগতভাবে আপনারা ইমোশনাল নেচার পেয়েছেন, কে কত বেশি দুঃখ পেয়েছে, এতে কী হয়, ইমোশনাল নেচারটা বেশি এনহ্যান্স হয়ে যায়। ওটাই করবেন তখন গিয়ে, তো আপনি গিয়ে সুখী করতে পারবেন না। তো কর্ম আপনার ক্ষেত্রে এখন কাজ করুন, ছোটোখাটো যে কাজটা করতে পারছেন বুঝলেন সেটা করুন। আর দ্বিতীয় করতে পারেন ওর সাথে ফোনে একটু যোগাযোগ রাখুন, ওকে আধ্যাত্মিক জ্ঞানের দিকে একটু ঠেলে দিন। আপনি যেখান থেকে ধরুন আমার কাছ থেকে শুনে কিছু পেয়েছেন, ওর সমস্যাগুলো একটু শুনুন, চট করে গাইড করতে যাবেন না। ধরুন সমস্যা নিয়ে আমি বা অন্য কেউ যেখান থেকে আপনার মনে হচ্ছে ক্ল্যারিটি পেতে পারে, বুঝেছে, ওকে একটু শেখান দূর থেকেই। ওর উপর দাবি চাপাতে যাবেন না। আমাদের কী হয়ে যায়, আমরা গিয়েই দাবি চাপিয়ে দেবো, কারণ আমাদের তো কিছু চাই না জীবন থেকে, আমরা অনেক কিছু পাইনি, তো সামনে যাই পাবো তাকে আমি ধরে কামড়াতে চাইবো। ফিজিক্যালি গেলেই এই বিপদটা হবে। আপনি আপনার হাজব্যান্ডের যেই কামড় দিতে চান পারেননি বা যেইটা হয়নি, ওটা আপনি আনকনসিয়াসলি ওর উপরে দিয়ে দেবেন। তোর বাবা তো নেই, তুই আমার এখন সব, তো ধরবেন কামড়ে গিয়ে। এই কামড়টা টিনেজার্স চায় না, কেউ চায় না, জগতে কেউ চায় না। প্রেম চাই আমাদের আসক্তি চাই না। তো প্রেম কি, আমি দূরে আছি, সুবিধা অসুবিধায় ছোটোখাটো তোর পাশে আছি, তোর কথা শুনছি, আমার তরফ থেকে আমি যতটা বুঝি না বুঝি, আমি যেখানে গিয়ে জ্ঞান পাচ্ছি, যেখানে গিয়ে আলো পাচ্ছি, আমি তোমার কাছে এনে দিচ্ছি। এটা ওদের ক্ষেত্রে খুব হেলদি, ঠিক যেমন বন্ধুর মতো। আর আপনার কাছে কী ল্যাকিং আছে, আপনার কাছে জ্ঞানের ল্যাকিং আছে, তো আপনি যেখান থেকে জ্ঞান পাচ্ছেন নিতে থাকুন এবং ওকে সাপ্লাই দিতে থাকুন, ঠিক আছে? এবং পাশে সেন্স দিন ওকে, আমি পাশে আছি, আমি নিজেও জানি না জীবন কীভাবে বাঁচতে হয়, কিন্তু আমি তোর পাশে আছি। পাশে মানে ফিজিক্যালি চলে গেলেই কিন্তু আপনি কামড়ে আঁকড়ে ধরবেন, কারণ আমরা শরীর বোধে আমাদের খালি মনে হয় এটা। তো কিন্তু আমাদের ইচ্ছা কী থাকে, শারীরিকভাবে সামনে চলে যাওয়া, বারবার একটু জড়িয়ে ধরা, সামনে থাকা, ভৌতিক কোনো কাজ করে দেওয়া, ঘর গুছিয়ে দেওয়া, এর থেকে বিরত থাকুন। বন্ধু যখন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায় না ধীরে ধীরে, বন্ধুত্বতে খুব সুন্দর থাকে। তো একটি ওয়াইস বন্ধুর মতো পাশে থাকতে হবে, এটা কাজ, যাকে ও খুলে বলতে পারে। ওটা দূরত্ব থেকেই এই মুহূর্তে তো সুন্দর। যখন খুব ম্যাচিওর হয়ে যাবেন, গাইড দিতে পারবেন, তখন অর্জুন আর কৃষ্ণের মতো পাশাপাশি চলে যাবেন, একদম সারথির মতো গিয়ে জীবনে দাঁড়ালেন। তার আগে গেলে আপনারও বিপদ, ওরও বিপদ। আপনি আপনার তরফ থেকে যেটা বেস্ট আপনার মনে হচ্ছে তাই তো আপনি দিতে পারবেন। আপনার যদি মনে হয় যে আমি এখান থেকে আন্তরিকভাবে বেস্ট কিছু পাচ্ছি, ঠিক আছে, সেটা তো আপনার ব্যক্তিগত কনফিডেন্ট না, আপনি দিতে থাকুন। প্রেমের দাবি বোঝানো, প্রেমের দাবি দেওয়া। প্রেম এইরকম নয় যে আমি তোমার মতো হয়ে যাব। প্রেম যেটা ঠিক, যেটা সুন্দর, যেটা উন্নত, সেটা তোমাকে দেব। তোমার মতো হয়ে আমি থাকবো না। মতো হয়ে কেন থাকে লোক, যেমন স্বার্থ থাকে। আপনি যখনই মেয়ের প্রতি স্বার্থ থাকবে, আপনি দেখবেন কি মেয়ের কী পছন্দ, 99% লোক তাই করে। বা ছেলের কী পছন্দ, আমার সঙ্গীর কী পছন্দ কেন দেখা হয়, কারণ ও যদি পছন্দ মতো জিনিস পায়, ওর মন খুশি থাকলে আমার পছন্দটাও সাপ্লাই করবে ও, সেটা ভৌতিকভাবে না হোক, অন্যভাবে, ঠিক আছে? ওটা নয়। আপনি বলুন যে আমি এখানেই উচিত বুঝেছি, আমি তো সব থেকে বেস্ট তোকে এটাই দিতে পারি।
যেটুকুনি বুঝেছেন সেইটুকুনি বলুন, যেটুকুনি বুঝেছেন। যেটা বোঝেননি সেটা বলতে গেলে বিপদে পড়ে যাবেন। সেটা ওকে বলুন। এর বেশি দেখুন আপনি সামনে গিয়ে এর বেশি কিছু করতে পারবেন না। আর ও আপনাকে কামড়াতে চাইবে এই জন্য যে এবার যেই সুবিধাগুলো আমি পাইনি সুবিধাগুলো আসুক, যেটা বাবার থেকে পাচ্ছি না সেটা মায়ের থেকে নেব। এটা প্রত্যেকেরই থাকে, কারণ আমরা শরীর হিসাবে বড় স্বার্থপর। আপনি আমি সবাই শরীরের ভাষাই এই। শরীর বলবে বাবা তো চাইলাম মোবাইলটা দিল না, এবার মা এসেছে মার থেকে নেব। তো আপনি বলবেন আমার কাছে পয়সা নেই, বলবে তোমাদের কাছে কিছুই নেই, জন্ম কেন দিয়েছিলে? ছুঁড়ে ফেলে দেবে সামনে একটা জিনিস। এই জন্যই আমাকে জন্ম দিয়েছিলে, আমার জীবনটাই তোমার বরবাদ করে দিলে, আপনি মাথায় হাত দিয়ে বসে থাকবেন। এই কাহিনী মেলোড্রামা চলতে থাকবে। এর থেকে বাঁচুন।